ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সামরিক বাহিনী। এর মধ্যেই পারস্য উপসাগরে শত্রুপক্ষের একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি। এদিকে ইরানের অভ্যন্তরে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরান কারাজ সংযোগকারী সেতুতে যুক্তরাষ্ট্রের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় অন্তত ৯৫ জন আহত হয়েছেন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। নতুন করে ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল আঘাত হেনেছে তেল আবিব ও জেরুজালেম সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে। এ সময় রাজধানী জুড়ে ছিল শুধু সাইরেনের শব্দ। ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগের দাবি, মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সামরিক বাহিনীও দাবি করেছে বড় ধরনের সাফল্যের। পারস্য উপসাগরের কেশম দ্বীপের কাছে শত্রুপক্ষের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছে আইআরজিসি। তবে যুদ্ধবিমান ভূপাতিত করার ইরানের দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া দুবাইয়ে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল এবং বাহরাইনে আমাজনের ডেটা সেন্টারেও সাইবার ও অবকাঠামোগত হামলার দাবি করেছে তারা। তবে ডেটা সেন্টারে হামলার দাবি নাকচ করেছে দুবাই মিডিয়া অফিস। সংস্থাটি জানিয়েছে আমিরাতের কোনো ডেটা সেন্টারে হামলার খবর সঠিক নয়। এদিকে ইরানের অভ্যন্তরে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আলবরুজ প্রদেশের কারাজ শহরের নির্মাণাধীন B1 ব্রিজে চালানো ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়েছে। আহত হয়েছেন অনেক বেসামরিক নাগরিক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই হামলাকে শত্রুর নৈতিক পরাজয় হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এসব হামলা তেহরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারবে না। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি তেহরানকে সতর্ক করে বলেন, সামনে এ ধরনের আরো অনেক কিছু অপেক্ষা করছে। এদিকে যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে গোষ্ঠীটি। এক বিবৃতিতে তারা জানায়, ইরান ও হিজবুল্লাহর সাথে সমন্বয় করে এই অপারেশন চালানো হয়েছে। একই দিন লেবাননের শামায়া শহরে ইসরায়েলি সেনা ও সামরিক যান লক্ষ্য করে ব্যাপক হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। মনিরুজ্জামান বাবু, ৭১। যুক্তরাষ্ট্র ইসরায়েলের টানা ৫ সপ্তাহের ব্যাপক হামলার পরেও ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েনি বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা তথ্য। সিএনএনের বরাতে জানা গেছে, ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনও অক্ষত রয়েছে। এছাড়াও দেশটির কাছে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র এবং হাজার হাজার ড্রোন এখনও মজুদ আছে। গোয়েন্দা সূত্রগুলো বলছে, ইরান এখনও পুরো অঞ্চলে বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা ধরে রেখেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কিছু লঞ্চার হামলায় ক্ষতিগ্রস্ত হলেও সম্পূর্ণ ধ্বংস হয়নি, যেগুলো ভবিষ্যতে আবারও সচল করা সম্ভব। ড্রোন সক্ষমতায় প্রায় ৫০% এখনও টিকে আছে বলেও জানিয়েছে সূত্রগুলো। অন্যদিকে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ অক্ষত রয়েছে, যা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক সাফল্যের দাবি করেছেন, গোয়েন্দা তথ্য ইরানের টিকে থাকা শক্তির ভিন্ন একটি চিত্র তুলে ধরেছে। হরমুজ প্রণালী ও এর আশেপাশের এলাকায় বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হতে যাচ্ছে। কূটনৈতিক সূত্রের বরাতে এই তথ্য জানানো হয়েছে। কূটনীতিকরা জানান, নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি একটি খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই প্রস্তাবে বাণিজ্যিক জাহাজ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের অনুমোদনের কথা বলা হয়েছে। নিরাপত্তা পরিষদে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি বলেন, শুক্রবার এই খসড়া প্রস্তাবের ওপর ভোট হবে। তিনি আশা করছেন পরিষদ প্রস্তাবটির পক্ষে একমত হবে। এই প্রস্তাব পাশের ক্ষেত্রে অন্য উপসাগরীয় আরব দেশগুলো ও যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে। তবে রাশিয়া ও চীনের আপত্তি কাটাতে আগের খসড়া থেকে সরাসরি সামরিক ব্যবস্থার বিষয়টি বাদ দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির সরবরাহ প্রায় বন্ধ হওয়ার পথে। ঘাটতি দেখা দিয়েছে জ্বালানি তেলের বাজারেও। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে উন্নত দেশ থেকে উন্নয়নশীল সব দেশই আবারও পরিবেশ দূষণকারী কয়লার দিকেই ঝুঁকছে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। বিশ্বের প্রায় 1/5 এলএনজি উৎপাদন হয় মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে, কিন্তু সেখান থেকে জ্বালানির সর্বশেষ চালান রওনা দিয়েছিল প্রায় 1 মাস আগে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর সরবরাহ অব্যাহত হওয়ায় আমদানি ভিত্তিক দেশগুলো ভয়াবহ চাপের মুখে পড়েছে। উপসাগরীয় দেশগুলো থেকে আসা এলএনজি কার্গোগুলো এ সপ্তাহে তাদের গন্তব্যে পৌঁছানোর পর নতুন কোনো সরবরাহ না থাকায় হাহাকার শুরু হয়েছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো ধনী দেশগুলো চওড়া দামে বিকল্প উৎস থেকে এলএনজি কেনার চেষ্টা করছে। অন্যদিকে পাকিস্তান বা বাংলাদেশের মতো দেশগুলো জ্বালানি বাঁচাতে স্কুল বন্ধ রাখা বা ব্যবসায়িক সময় কমিয়ে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নিচ্ছে। এই অবস্থায় বিকল্প হিসেবে কয়লার ব্যবহার বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। এরই মধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়া পুরনো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আবারও চালুর অনুমতি দিয়েছে। বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে কয়লা আমদানি বাড়িয়েছে। পাশাপাশি ভারত থেকে কয়লা ভিত্তিক বিদ্যুৎ আমদানিও বৃদ্ধি হয়েছে। এই অবস্থায় বিশ্ববাজারে কয়লার দামও বাড়তে শুরু করেছে। অস্ট্রেলিয়ার রপ্তানিযোগ্য কয়লার দাম ফেব্রুয়ারির শেষ থেকে প্রায় 25% বৃদ্ধি পেয়েছে। তবে তেল ও গ্যাসের তুলনায় দাম বেড়েছে তুলনামূলক কম। যুদ্ধ শুরুর পর তেলের দাম প্রায় 50% বেড়েছে এবং এলএনজির দাম প্রায় দ্বিগুণ হয়েছে। বিশ্লেষকদের মতে কয়লার দাম তুলনামূলকভাবে কম বাড়ার পেছনে বাজার কাঠামো বড় ভূমিকা রাখছে। বিশ্বে উৎপাদিত কয়লার মাত্র 17% আন্তর্জাতিকভাবে বিক্রি হয়, যেখানে এলএনজি প্রায় পুরোপুরি বৈশ্বিক বাজার নির্ভর। বর্তমান সংকটে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এশিয়ায়। চীন ও ভারতের মতো দেশগুলো নিজেদের উৎপাদন বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এছাড়া আগে বন্ধ করে দেয়া অনেক কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আবারও চালু করা হচ্ছে। তবে সংকট দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের মতো বড় আমদানিকারকরা এরই মধ্যে বাড়তি চাপের মুখে পড়েছে। ফিলিপাইনও কয়লার উপর নির্ভরতা বাড়ানোর ঘোষণা দিয়েছে। দীর্ঘমেয়াদে দেশগুলো নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকলেও বর্তমান সংকটে কয়লাই হয়ে উঠছে প্রধান বিকল্প, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। সৃষ্টি ঘটক, ৭১। মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেইথ এই সিদ্ধান্ত নেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পেন্টাগনের শীর্ষ পর্যায়ের রদবদলের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুনভাবে প্রতিরক্ষা বিভাগ সাজাতে দ্রুত কাজ করছেন হেগসেইথ, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে জেনারেল জর্জের হঠাৎ বিদায়ের সুনির্দিষ্ট কারণ এখনও জানানো হয়নি। পেন্টাগন এটিকে অবসর হিসেবেই উল্লেখ করছে, যদিও তার মেয়াদের এখনও 1 বছরের বেশি সময় বাকি ছিল। এদিকে দীর্ঘ সামরিক জীবনের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে পেন্টাগন তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছে। সেনাপ্রধানের পর এবার যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও আনুষ্ঠানিকভাবে বরখাস্তের কথা বলা হয়নি, তবে ট্রাম্প জানিয়েছেন বন্ডি বেসরকারি খাতে নতুন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে যাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বন্ডির ওপর বেশ কিছু বিষয়ে অসন্তুষ্ট ছিলেন ট্রাম্প, বিশেষ করে জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত নথিপত্রের ব্যবস্থাপনা এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে অপ্রত্যাশিত পদক্ষেপ না নেয়ায় এই অসন্তোষ তৈরি হয়েছে। জানা গেছে, সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প তার ঘনিষ্ঠদের সঙ্গে বন্ডিকে সরানোর বিষয়টি নিয়ে আলোচনা করেন। এমনকি এক বৈঠকে তার দায়িত্বকাল শেষের দিকে বলেও বন্ডিকে ইঙ্গিত দেন ট্রাম্প। বন্ডের সময় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হলেও তা আদালতে টেকেনি এবং কয়েকটি মামলা খারিজ হয়ে যায়। এদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ অস্থায়ীভাবে বিচার বিভাগের দায়িত্ব গ্রহণ করবেন, তবে নতুন অ্যাটর্নি জেনারেল কে হবেন তা এখনও প্রকাশ করেনি হোয়াইট হাউস। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে লেবাননের যুদ্ধের 1 মাস পেরিয়ে গেছে, কিন্তু এখনও মিলছে না কোনো সমাধানের ইঙ্গিত। রাজধানী বৈরুতে হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় তাঁবুতে মানবেতর জীবন কাটাচ্ছেন। হিজবুল্লাহ ও ইসরায়েলের সংঘাত ক্রমে গভীর হচ্ছে, আর এর সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ মানুষ। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন।
এক মাস পেরিয়ে গেলেও যুদ্ধের ছায়া এখনো কাটেনি লেবাননের রাজধানী বৈরুতে। শহরের ব্যস্ত এলাকা থেকে শুরু করে খোলা রাস্তায় গড়ে উঠেছে অস্থায়ী তাঁবু। হাজারো বাস্তুচ্যুত মানুষ এখনো অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। আমার মনে হয় এই পরিস্থিতি দ্রুত শেষ হবে না, আরো সময় লাগবে। সৃষ্টিকর্তা যেন সবার কষ্ট লাঘব করেন। আমরা একটি চূড়ান্ত সমাধান চাই। প্রতি বছর বা কয়েক মাস পর পর যুদ্ধ চাই না। আমরা শান্তি চাই। ইসরায়েল যেন সরে যায়, তাহলে আমরা ঘরে ফিরতে পারবো। এক মাস পরেও কিছু বদলায়নি, পরিস্থিতি একই রয়ে গেছে, বরং আরো খারাপ যাচ্ছে। সামনে কোনো আশার আলো দেখছি না। ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র 28 ফেব্রুয়ারি হামলা চালানোর 2 দিন পর এই সংঘাত শুরু হয়, যখন হিজবুল্লাহ তেহরানের সমর্থনে ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করে। এই হামলার ফলে ইসরায়েল নতুন করে স্থল ও আকাশপথে অভিযান শুরু করে। জাতিসংঘের হিসাব অনুযায়ী এই সংঘাতে এরই মধ্যে প্রায় 1300 মানুষের মৃত্যু হয়েছে এবং 10 লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যুদ্ধ থামার কোনো স্পষ্ট ইঙ্গিত না থাকায় বাস্তুচ্যুত মানুষের একটাই দাবি, এই যুদ্ধের শেষ হোক একবারের জন্য চিরতরে। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায়ই ন্যাটোর সদস্য পদ ত্যাগের হুমকি দিয়ে থাকেন। এখন আবারও তিনি একই পথে হাঁটছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে সরিয়ে নেওয়ার কথা জোরালোভাবে বিবেচনা করছেন। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প চাইলেই কি ন্যাটো থেকে বেরিয়ে যেতে পারবেন? বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। 2017 সালে প্রথম মেয়াদে হোয়াইট হাউসে যাওয়ার আগেই ট্রাম্প নেটোর কঠোর সমালোচনা শুরু করেন। তিনি বারবার এই জোটকে কাগুজে বাঘ ও অপ্রাসঙ্গিক বলে অভিহিত করেন। তার মতে এই জোটের পেছনে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে। নেটোর সাবেক মহাসচিব জেন্স স্টলটেনবার্গ তাঁর সাম্প্রতিক স্মৃতিকথামূলক গ্রন্থ অন মাই ওয়াচে লিখেছেন, 2019 সালের শুরুর দিকে ট্রাম্প তার প্রথম মেয়াদে এই জোট ছেড়ে প্রায় বেরিয়ে যাচ্ছিলেন। ট্রাম্পের আপত্তির মূল কারণ ছিল 2014 সালের একটি চুক্তি। সেই চুক্তিতে সদস্য দেশগুলোর জিডিপির 2% সামরিক খাতে ব্যয়ের কথা বলা হয়েছিল, যদিও তখন এটি ছিল কেবল একটি নির্দেশনা। নেটোর 5 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সদস্য দেশগুলো সম্মিলিত প্রতিরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। কোনো এক সদস্য দেশ আক্রান্ত হলে তা সবার উপর আক্রমণ হিসেবে গণ্য হয়। তবে এই নীতি কার্যকরের জন্য সব সদস্যর ঐক্যমত প্রয়োজন। এছাড়া 1949 সালের সেই চুক্তিতে কেবল ইউরোপ ও উত্তর আমেরিকার সংকটের কথা উল্লেখ করা হয়েছিল। নেটোর এই 5 নম্বর অনুচ্ছেদ ইতিহাসে মাত্র একবারই কার্যকর করা হয়েছিল। 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলার পর এই নীতি ব্যবহার করা হয়। এদিকে নেটোর মোট প্রতিরক্ষা ব্যয়ের 62% আসে যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট থেকে। পেন্টাগনের যে সম্পদ ও গোয়েন্দা সক্ষমতা রয়েছে, অন্য কোনো দেশের পক্ষে তার সমকক্ষ হওয়া এখনও সম্ভব নয়। 2023 সালের শেষে মার্কিন কংগ্রেস এক ভোটাভুটির মাধ্যমে প্রেসিডেন্টকে নেটো থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এখন এই জোট ছাড়তে হলে ট্রাম্পকে সিনেটের 2/3 সদস্যের সমর্থন বা কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে। বর্তমানে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান হুমকির পাশাপাশি হোয়াইট হাউস থেকেও চাপের মুখে রয়েছে নেটো। তবে 77 বছরের পুরনো এই সামরিক জোটকে টিকিয়ে রাখাই এখন নেটো মহাসচিব মার্ক রুটের প্রধান লক্ষ্য। মনিরুজ্জামান বাবু, ৭১। মহাকাশে প্রথম দিনটি ব্যস্ততায় কাটিয়েছেন আর্টেমিস 2 মিশনের ওরিয়ন ক্যাপসুলের 4 নভোচারী। বৃহস্পতিবার রাতের দিকে নভোচারীরা গুরুত্বপূর্ণ ট্রান্সলুনার ইনজেকশন বার্ন সম্পন্ন করেছেন। এর মাধ্যমে পৃথিবীর কক্ষপথ ছেড়ে বেরিয়ে চাঁদের দিকে রওনা দিয়েছেন তাদের মহাকাশযান। নাসা জানিয়েছে, ওরিয়ন মহাকাশযানটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রান্সলুনার ইনজেকশন বার্ন সফলভাবে শেষ করেছে। এর জন্য মহাকাশযানটির মূল ইঞ্জিন প্রায় 6 মিনিট ধরে চালু ছিল।
এই বার্নের ফলেই যানটি পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি কাটিয়ে চাঁদের দিকে যাওয়ার সঠিক পথে চালিত হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ক্যাপসুলটি মিশরের ৬ষ্ঠ দিন অর্থাৎ ৬ এপ্রিল চাঁদের উল্টো পিঠ বা ফার সাইডের খুব কাছ দিয়ে উড়ে যাবে। নাসা এই প্রক্রিয়াটিকে নিখুঁত বলে প্রশংসা করেছে এবং জানিয়েছে যে সমস্ত নভোচারী খুব ভালো আছেন। এই মিশনে কেউ চাঁদে অবতরণ করবেন না। ওরিয়ন ক্যাপসুলটি শুধু চাঁদকে প্রদক্ষিণ করবে। মিশনটি সফলভাবে কক্ষপথে পৌঁছানোর পর হোয়াইট হাউস থেকে অভিনন্দন জানানো হয়েছে। মিয়ানমারের সামরিক জান্তার শীর্ষ নেতা মিন অং লাইং দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ পদ থেকে সরে দাঁড়িয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম এমআর টিভি সোমবার এক অনুষ্ঠানের ফুটেজ প্রকাশ করে এই তথ্য জানিয়েছে। রাজধানী নেপিদোতে সামরিক সদর দপ্তরে আয়োজিত ওই অনুষ্ঠানে নতুন কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইয়ে উইন উ। 2021 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা মিন অং লাইং এবার প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে কমান্ডার ইন চিফ পদ ছেড়েছেন। 69 বছর বয়সী এই জেনারেল 2011 সাল থেকে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন। নতুন করে গঠিত পার্লামেন্টের নিম্নকক্ষের আইন প্রণেতারা তাকে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য 2 প্রার্থীর একজন হিসেবে মনোনয়ন দিয়েছেন। দেশটির উচ্চকক্ষ থেকেও একজন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত করা হবে। পরে এই 3 জনের মধ্য থেকে পার্লামেন্টে ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এদিকে ইয়ে উইন উ 2020 সালে মিয়ানমারের গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ পান। চলতি মাসের শুরুতেই সেনাবাহিনীর সর্বাধিনায়ক পদে উন্নীত হন। এ ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।